আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা শ্রেন। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। রোজার আগে নির্বাচন, 2 মাস আগে তফসিল ঘোষণা, নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। প্রথম সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস, বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে প্রচার কার্যক্রম। ছাত্রদল সমর্থিত প্যানেলের 10 দফা ইস্তেহার ঘোষণা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও 12 ত্রাণপ্রার্থী সহ 51 ফিলিস্তিনির প্রাণহানি। গাজা সিটি খালি করতে তেল আবিবের হুঁশিয়ারি। এবং মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে 3-1 গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। 24টি কর্ম পরিকল্পনা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। তিনি আরও জানান, 25 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে। সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। রোজার আগে নির্বাচন হওয়ার আশাবাদ ব্যক্ত করে ইসি সচিব জানান, ভোট গ্রহণের 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে আর নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, 2026 সালের জানুয়ারির মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের কার্যক্রম শেষ করবে নির্বাচন কমিশন। পরিকল্পনাটাই আমরা 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ। এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে 2রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 31শে অগস্ট। আর এর পরবর্তীতে আমরা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করব, কেননা সীমানার সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করবেন এমন 10 লাখেরও বেশি জনবলকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষণে এবার প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে দেশীয় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিটিভি নিউজকে জানান, শুক্রবার থেকে কোর ট্রেনার বা প্রশিক্ষকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচি। আফরিন জাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার ঘোষণা মতো সবচেয়ে সুন্দর এবং সেরা নির্বাচন উপহার দিতে জোরে সোরে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, নির্বাচন কমিশনের নানামুখী তৎপরতা ততই বাড়ছে। সেই তৎপরতার একটি বড় অংশ নির্বাচনী প্রশিক্ষণ। নির্বাচন কমিশন এবার 10 লাখেরও বেশি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশিক্ষণের আওতায় আনছে। আমরা এই আগে ফেব্রুয়ারি মাসে রোজার আগে পার্লামেন্ট ইলেকশনের প্রস্তুতি নিয়ে কাজ করতেছে। আমাদের প্রায় 4 মাস 4.5 মাস সময় লাগে, কারণ আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হয়। আর প্রশিক্ষণ শুরুটা হয় আমাদের কোর প্রশিক্ষণের মাধ্যমে। কোর প্রশিক্ষণ মূলত আমাদের সচিবালয়ের যারা সিনিয়র অফিসার, যারা এক্সপার্ট অফিসার, আইন কানুন ভালো বুঝেন, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই। এটাই শুরু হচ্ছে আগামী শুক্রবার। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, এবার প্রায় 23টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে, যাতে নির্বাচন পরিচালনায় কোনো বিঘ্ন না ঘটে। শুক্রবারে আমাদের মাননীয় কমিশন প্রশিক্ষণ উদ্বোধন করবেন এবং এই প্রশিক্ষণে আমাদের সচিবালয়ের 80 জন কর্মরত অংশ নেবেন। এটা 2 ধাপে হবে, প্রথম দিয়ে 40 জন, পরের ধাপে আর 40 জন হবে। এইভাবেই আমরা এই প্রশিক্ষণ তৈরি করব। এটা কোর প্রশিক্ষণার্থী। এই প্রশিক্ষণীতে আবার টিওটিদের যারা করাবেন তাদের প্রশিক্ষণ দিবেন। কয়েকটি ধাপে এই প্রশিক্ষণ দেয়া হবে। কোর ট্রেনার, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাঠ পর্যায়ের সহকারী প্রোগ্রামার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মী, গণমাধ্যম কর্মী, দেশীয় পর্যবেক্ষক, পোলিং এজেন্ট সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রয়োজনীয় এই প্রশিক্ষণ দেয়া হবে। 3টা ধাপ। একটা হলো কোর ট্রেনিং, তারপরে আমরা করবো যে ট্রেনিং অফ ট্রেনার্স, ট্রেনিং অফ যারা ওরা আবার মাঠে দিয়ে কাজটা করবে। কিছু এখানে হবে, কিছু ঢাকার বাইরে হবে। ইভেন আমাদের প্ল্যানে ওই বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা এজেন্ট হবে তাদেরকে ট্রেনিং করানোর জন্য আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন পার্টি থেকে এই 4-5 জন ওদের টিএটি করাবো, তাতে তারা ওদের লোকজনকে আবার ট্রেনিং করাতে পারে। সেটা প্রথমবারের মতো এবার প্রশিক্ষণের আওতায় আসছে দেশীয় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীরা। তবে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ বৃদ্ধি বা কমের সাথে প্রশিক্ষণার্থীর সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া বৈঠকে চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর ও তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ এবং বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম আপাতত স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। পাশাপাশি 17 অক্টোবর ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকীকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে, চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি। এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে, সেটার ডিসকাশনের পরে ফাইনাল ড্রাফটটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন, দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে। চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর, এই 3টা বন্ধ এটা শাটডাউন হয়ে যাবে। বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে, এই বিষয়ে ডিসিশন এসছে। যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার। ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। 367টা সংস্কার প্রস্তাব নিয়ে প্রতিনিয়ত আপডেট ক্যাবিনেটে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে। আজকে জানানো হয় যে সংস্কারের যে কাজ, এই কাজগুলোর মধ্যে ভাগ করা হয়েছে যে 167টা হচ্ছে রুটিন কাজ আর 200টি হচ্ছে রিফর্ম।
মিটিংয়ে বলা হয় যে মোট 48টা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অপর ২ বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এ মামলায় ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী দেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে বেঁচে থাকতে শহীদ আবু সাইদ হত্যার বিচার দেখে যাবার আকুতি জানান আবু সাইদের পিতা। ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মোট ৬২ জনের সাক্ষ্য উপস্থাপন করবে প্রসিকিউশন। দুপুরে ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্যবিরতিতে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, সাক্ষ্য দানকালে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িত প্রশাসন সহ ছাত্রলীগ ও যুবলীগের অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন শহীদ আবু সাইদের পিতা। ট্রাইব্যুনাল 2 এ জুলাই আন্দোলনের আইকন প্রথম শহীদ আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য ছিল। আমরা অনারেবল ট্রাইব্যুনালে 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম। এখন পর্যন্ত 1 জন সাক্ষীর জবানবন্দি এবং আংশিক জেরা সম্পন্ন হয়েছে। যে সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তার আংশিক জেরা হচ্ছে তিনি হচ্ছেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন সাহেব। ওনার বয়স 85। উনি ঘটনার সময় মাঠে কাজ করছিলেন, বাসায় এসেছেন, বাসায় এসে ঘটনা শুনেছেন। তার 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা জানিয়েছেন উনি। তবে শেষ পর্যন্ত সকাল 9টায় ওনার ছেলের 2বার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে 2 জনের নাম বলেছেন, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চড়থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয়। গত 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আজ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সকালে এ মামলায় গ্রেফতার থাকা 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অন্যান্য আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 24 জন পলাতক রয়েছেন। তাদের পক্ষে এরই মধ্যে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। এদিকে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা অপর এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলিফ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। গেস্ট রুম বা গণরুম সংস্কৃতি জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন পীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত করা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 10 দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম প্যানেল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইস্তেহার পাঠ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন আবিদ। নির্বাচিত হলে ইস্তেহারে উল্লেখিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে বলে জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে স্টার্টআপ ক্যাপিটাল ও মেন্টরশিপ সহায়তা প্রদানের ব্যবস্থা করা এবং শেয়ার্ড ওয়ার্ক স্পেসের ব্যবস্থা করে দেয়া। হল ও বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করা, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ, বিশ্ববিদ্যালয় প্রদত্ত একাডেমিক ইমেল আইডির স্টোরেজ লিমিট বৃদ্ধি, অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং লাইব্রেরি অ্যাক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান। বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করা। কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন। শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড, সিম্পোজিয়াম, কনফারেন্স, সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ও প্রয়োজন অনুসারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হতে ফান্ড প্রদান করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী পদক্ষেপে কমেছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম, যে কারণে বাজারে চাল, ডাল, ভোজ্য তেল এবং কাঁচা শাকসবজি সহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বেড়েছে। আর নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মানুষের প্রত্যাশা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম আরও কমবে। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। এই তো ১.৫ বছর আগের কথা। সাধারণ মানুষের জীবন ছিল নিত্যপণ্যের মূল্যের জাঁতাকলে পিষ্ট। চাল, ডাল, তরিতরকারির দাম বাড়ছিল তো বাড়ছিলই, যেন থামার নাম নেই। কখনো সেঞ্চুরি করত পেঁয়াজ, কখনো আলু, আবার কখনো কাঁচা সবজি, আর কাঁচামরিচ তো ইতিহাসে নাম লিখিয়েছিল। এখন নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল, সামান্য ওঠানামা করলেও লাভ দিচ্ছে না। তাই সাধারণ মানুষ অপেক্ষাকৃত সুস্থিতি। গত বছরের তুলনায় অনেক পণ্যের দাম কমে এসেছে। অনেক দিন ধরেই পণ্যমূল্য স্থিতিশীল রয়েছে, তাই সাধারণ ক্রেতাদের হাপিত্যেশ নেই। তবে নিম্ন আয়ের মানুষের আশা পণ্যমূল্য আরও কমবে। ঠিক আছে, গত বছরের তুলনায় এই বছর জিনিসপত্রের দাম বাজার হাট করলে দেখা যায় যে তরকারি বা সবজি বা কলা বা এই ধরনের যত ফলাদি আছে বা অন্যান্য জিনিস বিগত বছরের সেই বছরের দাম কম আছে। আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালো। দেশের অবস্থা মোটামুটি বাজার দর আগের থেকে অনেকটা ভালো চলতেছে। বর্তমান জনগণ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, সব কিছু ভালো আছে। আগের তুলনায় এবার বাজার দর অনেকটা শিথিল আছে। ক্রয় ক্ষমতার ভেতরে জনগণ স্বস্তি বোধ করতেছে। অতীতে কাঁচামরিচ আমরা আওয়ামী লীগ সরকার আমলে 1200 টাকা খাইছি, পেঁয়াজের কেজি 300 টাকা খাইছি, এখন কিন্তু পেঁয়াজ 85 টাকা। পেঁয়াজ, আলু, তেলমরিচ সব কিছু দাম আগে থেকে বেশি কমছে। ফ্যামিলি আগে খুব অবস্থা খারাপ ছিল, সামনে বছর এই বছর আগে চেয়ে খুব ভালো, সব কিছু দাম কমছে, সেজন্য আমাদের ফ্যামিলি আগে চেয়ে খুব ভালো চলে। ক্রেতারা বলছেন ১-১.৫ বছর আগে পেঁয়াজ, রসুন, আলু মানুষকে বেজায় কষ্ট দিয়েছে। বর্তমানে এসব পণ্যের উচ্চ দামের লাগাম টানা গেছে বলে মনে হয়। চাল, ডাল সহ তরিতরকারির দাম স্থিতিশীল রয়েছে। একজন ক্রেতা বলছিলেন তার অতীত অভিজ্ঞতার কথা। তার বাসায় তখন ছিল প্রকৃতির রাজ্য। আজ এক দাম তো কাল এক দাম, জানা যেত না দাম বাড়ার কারণ। কখনো অজুহাত দেওয়া হতো বন্যা, বৃষ্টি, এমনকি রোদ খেয়ে। গত বছর দাম বেশি ছিল, এখন সর্বনিম্ন মানে কিছুটা একটু কম আছে, স্বস্তি আছে। গত বছর 13 টাকা 14 টাকা ছিল, এবার 10 টাকা 11 টাকা। গত বছর আলুর দামটা বেশি ছিল, এবার আলুর দামটা খুবই স্বস্তি। পেঁয়াজও মোটামুটি খারাপ না, আদা রসুনও গত বছর তুলনামূলক এবছর ঠিক আছে মোটামুটি। যে আপনার তরু তরকারির দিক দিয়ে একটু সাধারণভাবে একটু কম আছে। পেঁয়াজের দাম এখন বর্তমানে ঠিক আছে 80, চিনির দাম একটু কমছে। সব কিছু আছে, সীমিতের ভিতরে আছে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। গত বছর আলুর কেজি ছিল 80 টাকা 100 টাকা, এখন 100 টাকা দিয়ে 6 কেজি 7 কেজি আলু পাচ্ছে। গত বছর সবজির বাজার সবগুলো ছিল মানে 80 টাকা 100 টাকা, এখন আপনার 50 টাকা 60 টাকা। কাঁকরোল বলেন, এই সিজিঙ্গা বলেন, জিঙ্গা মানে আপনার বিভিন্ন রকম পটল মটল সবগুলো 60 টাকা 70 টাকার ভিতরে আছে। সাধারণ মানুষের আশা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাজার ব্যবস্থাপনায় যেন আর বৈষম্য না থাকে। কেউ কিনতে পারছে, কেউ কিনতে পারছে না, এমন যেন না হয়। বিলাস পণ্যের দাম যাই হোক, তাতে সাধারণের মাথা ব্যথা নেই। নিত্যপণ্যের মূল্য যেন তাদের নাগালে থাকে, এইটুকুই তাদের চাওয়া। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম।
এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে 12 ত্রাণ প্রার্থী সহ 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহার ও পুষ্টিহীনতায় কারণে আরও 10 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। এ নিয়ে অনাহার ও পুষ্টিহীনতার কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 313, যার মধ্যে 119 জনই শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 63,000 ফিলিস্তিনি নিহত এবং 1,59,000 ফিলিস্তিনি আহত হয়েছে। এদিকে গাজা নগরী খালি করে দিতে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিজাজ আদ্রাই জানিয়েছে, গাজা নগরীর বাসিন্দাদের অনিবার্যভাবে তাড়িয়ে দেওয়া হবে। শহরটি দখলের পরিকল্পনা আছে বলে আগেই ঘোষণা দিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের বাসিন্দারা আল মাওয়াসি এলাকায় সরে যেতে পারেন বলে পরামর্শ ইসরায়েলের সামরিক মুখপাত্রের। তবে ওই অঞ্চলেও প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় সাহায্য আটকে দেওয়ার, ফিলিস্তিনিদেরকে অসহায় অবস্থায় বাস্তুচ্যুত অঞ্চলে ঠেলে দেওয়ার এবং নির্ধারিত নিরাপদ অঞ্চল ও সাহায্য প্রার্থীদের উপর নিয়মিতভাবে মারাত্মক আক্রমণ চালানোর ইতিহাস উপেক্ষা করছেন আদ্রাই। ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আজ ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলায় শিশু সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে যে কিয়েভের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন। এর মধ্যে কয়েকটি বহুতল আবাসিক ভবনও রয়েছে। এদিকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর ধারণা মানবে না তারা। আরও বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্রুত কোনো বৈঠক হওয়ার সম্ভাবনাও নেই। বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের ন্যাটো বা পশ্চিমা সেনাদের উপস্থিতি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। তিনি বলেছেন, ন্যাটো বাহিনীর ইউক্রেনে প্রবেশ ঠেকানোই 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আক্রমণের অন্যতম কারণ। বর্তমানে ইউক্রেন চাইছে পশ্চিমা সমর্থনের শক্ত নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রাশিয়া আর আক্রমণ করতে না পারে। অন্যদিকে রাশিয়ার দাবি, এই সমঝোতার অংশ হিসাবে ইউক্রেনকে পূর্বাঞ্চলের আরও ভূখণ্ড ছেড়ে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, 2025 সালের শেষ নাগাদ অথবা তার আগেই অল্প সময়ের মধ্যে শান্তি চুক্তির কাছাকাছি আসতে পারে ইউক্রেন ও রাশিয়া। ভারতের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক কার্যকর হলো বৃহস্পতিবার। ফলে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি বাড়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি ভারত ও চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ আসার সুযোগ দেখা দিয়েছে বলে মনে করছেন রপ্তানিকারকরা। তবে এই সুযোগ কাজে লাগাতে শিল্পে গ্যাস সংকট দূর করা সহ রাজনৈতিক স্থিতিশীলতা, বন্দর ব্যবস্থাপনা সহজতর করার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট সুমন মাহমুদের। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত 25% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটির উপর মোট 50% বাড়তি শুল্ক আরোপ করল দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্র চায়নার উপর 54% বাড়তি শুল্ক আরোপ করেছে। এর ফলে ভারত ও চায়নার পরিবর্তে বাংলাদেশে বাড়তি অর্ডার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে চান তারা। ইতিমধ্যে বিভিন্ন কারখানায় বাড়ছে তৈরি পোশাকের অর্ডার। সবসময় বলে আসছি যে আমাদের শুল্ক যত, তার থেকে বেশি জরুরি হলো যে আমাদের যারা প্রতিযোগী দেশ আছে তাদের শুল্কটা কততে ঠিক করা হয়। তো এইখানে আমাদের সবচেয়ে বড় সাফল্যের জায়গা হলো যে আমাদের যারা প্রতিযোগী দেশ আছে তাদের তুলনায় আমরা ভালো পজিশনে আছি। তাহলে ভারতের 50%, চায়নার প্রায় 30-35% হবে, সেখানে বাংলাদেশের 20%। ফলে অটোমেটিক বাংলাদেশের দিকে অর্ডারটা আসবে। যুক্তরাষ্ট্র সহ বিশ্ববাজারে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে চীন। তারপরের অবস্থান বাংলাদেশ, ভিয়েতনাম ও ভারতের। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের উপর
20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে অন্য সব খরচ অপরিবর্তিত থাকলেও শুধু শুল্কের কারণে চীন ও ভারতের পরিবর্তে বাংলাদেশ থেকে একই পণ্য আমদানি করলে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের খরচ কমবে 30% মতো। বিশ্লেষকরা বলছেন, ভারত ও চায়নাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া পাল্টা শুল্কের কারণে তৈরি পোশাক খাতের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে, আর পোশাক খাতকে পুরোপুরি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। পাশাপাশি পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজারের দিকে নজর দিতে হবে। যে আমরা প্রথম দিকে তো খুবই আমরা শঙ্কায় পড়েছিলাম যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যেই ট্যারিফ মূল্য তারা নির্ধারণ করেছে আমাদের দেশের জন্য, তো সেটা এখন প্রারম্ভিকভাবে মনে হচ্ছে সরকার সেটা ভালোভাবে মোকাবেলা করেছে। বিগত সময় দেখতে পাচ্ছি যে আমাদের এই রপ্তানির আসলে এই পণ্যর যে আমাদের ডাইভার্সিফিকেশনের কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি, সেটা কিন্তু আসলে করা যাচ্ছে না। ওই অল্প কিছু দ্রব্যের উপরেই আমাদের রপ্তানির উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। আর নতুন বাজার খুঁজে নেওয়া এক্ষেত্রেও আমরা কিন্তু পিছিয়ে আছি। তো অবশ্যই আমি আশা করি যে যেভাবে আমরা আগাচ্ছি হয়তো আমরা যেই পরিমাণ রপ্তানি আমরা করছি সেটা আমরা ধরে রাখতে পারবো, কিন্তু কম্পিটিশনের কথাটাও চিন্তা করতে হবে। এবং এটা এখন ইন্ডিয়া বা চায়না বা অন্যান্য দেশগুলো তাদের কিন্তু নেগোসিয়েশনের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। হয়তো তারা আরও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরও নেগোসিয়েশন করে হয়তো তারাও আরও সুবিধা তারা নিতে পারে সামনে। তো এই সবগুলো বিবেচনায় রেখে কিন্তু আমাদেরকে নতুন বাজার খুঁজতে হবে, নতুন পণ্যের দিকে ঝুঁকতে হবে। বর্তমান একটা অপরচুনিটি আমাদের তৈরি হয়েছে ট্রাম্পের ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফের কারণে, যেটা হচ্ছে ইন্ডিয়ার উপর অনেক বেশি হওয়াতে ইন্ডিয়ানরা অন্য বাজার খুঁজছে, যেসব বাজারের মাধ্যমে যেমন বাংলাদেশের মাধ্যমে তারা পাঠায়, চায়না থেকে নতুন নতুন অর্ডার আসছে। সুতরাং এগুলো যদি আমরা বিবেচনায় নিই তাহলে আমার মনে হয় আরও $8 বিলিয়ন হয়তো অ্যাচিভ হতেও পারে, যদি স্ট্যাটাস কো মেনটেন হয়, বর্তমান অবস্থাটা যদি চলতে থাকে। নতুন বাজার খোঁজা, তারপরে নতুনভাবে বিভিন্ন দেশের সাথে বাইলেটারাল এফটিএ করা, এগুলো দরকার আছে। এগুলো যদি করা যায় তাহলে হয়তো আমরা মানে এই ধরনের সমস্যাগুলো নিয়ে তো চিন্তিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ ও ভিয়েতনামের বাইরে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্ক তৈরি পোশাক রপ্তানি করে। এসব দেশের শুল্কের হারও বাংলাদেশের প্রায় সমান। তবে দেশগুলো রপ্তানি বাড়ানোর সক্ষমতা তেমন নেই বলে মনে করেন রপ্তানিকারকরা। তাই যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশের দিকে ঝুঁকবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। আবারও দেশের খবর। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো তা বুঝতে না পারলে তাদের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের ৪র্থ শিশু এবং যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ সময় আগামীর বাংলাদেশের সব কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবার আহ্বান জানান তিনি। সেমিনারে আলোচকেরা শিশুদের আগামী ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে, তাহলেই তারা দেশের সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়ের একটি রেস্তোরাঁয় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মেয়র কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন। এছাড়া সংগঠনের সদ্য প্রয়াত সদস্য নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন তিনি। অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মহানগরী বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, সমাজসেবী লায়ন মোহাম্মদ আমানুল্লাহ লায়ন, সালাউদ্দিন আলী ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী বক্তব্য রাখেন। সৃজনে আনন্দ, এই সত্যকে উচ্ছ্বাসের সাথে প্রকাশ করল চট্টগ্রামের হালিশ শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সুন্দর মানুষ গঠনের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের সাথে পরিচালিত হয় সহ পাঠ্যক্রমিক ক্লাব কার্যক্রম। আর্ট ক্লাবের আহ্বায়ক সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী। এতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ৩৬৫টি হস্তশিল্প ও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ৪৭টি চিত্রকর্ম স্থান পায়।
সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মুর্শেদ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,357.30, যা গতকালের চেয়ে শতকরা 1.02 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,482.18, যা গতকালের চেয়ে শতকরা 0.74 বেশি। আজ 239টি কোম্পানির 1,50,44,993টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 24,24,03,000 টাকারও বেশি। এর মধ্যে 151টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 66টির দাম কমেছে এবং 22টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 35 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 13 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 53 মিনিটে, জোয়ার সকাল 10টা 24 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 10 মিনিটে এবং জোয়ার রাত 10টা 39 মিনিটে।